আমরা তো আসলে এক ধরনের আধিপত্য থেকে আরেক ধরনের আধিপত্যে পা দিতে চাই না। আমি তো কড়াই থেকে উনুনে ঝাঁপ দিতে চাই না। দুইটা গণহত্যাকারী দলকে বাংলাদেশে নিয়ে ফাংশন করা, এটা বাংলাদেশের জন্য অনেক বেশি বার্ডেন হয়ে যাবে। এখন মেয়েদের সাথে নারীদের সাথে কেউ নেগোশিয়েট করে না। রুমিন আপাকে তো দল ছেড়ে বেরিয়ে যেতে হলো, তাই না? বলা হয় যে নারীরা পলিটিক্সটা বোঝে না। পাওয়ার পলিটিক্সই তো, আপনি তো 200 ম্যান পালতেছেন, গুন্ডা বদমাশ পালতেছেন, এই পলিটিক্সটাই কি বুঝতে বলতেছেন আমাদের? নাগরিক প্রতিদিনের ইয়ত ম্যান্ডেটে সবাইকে ওয়েলকাম করছি। আপনাদের সাথে আছি আমি মামুনুর রশিদ, এবং আমার সাথে প্রত্যেক এপিসোডের মতো আজকের এপিসোডেও একজন ইয়ত স্টার, ইয়ত আইকন রয়েছেন। তার সাথে পরিচয় করিয়ে তো দিবই, তার আগে জানিয়ে দিতে চাই আমাদের এই এপিসোডগুলোর প্রত্যেকটা কমেন্ট বক্সে আমরা আপনাদের এঙ্গেজমেন্ট দেখি, আপনাদের এঙ্গেজমেন্টে আমরা ইন্সপায়ার হই। আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, আপনাদের কথা আমরা শুনবো, আমাদের কথা আপনাদের কাছে পৌঁছে দেবো। আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। সামান্তা আপু, ওয়েলকাম ইয়ত ম্যান্ডেটে। কেমন আছেন? আমি খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি ভালো আছি। সামান্তা আপু, আপনাকে নিয়ে দর্শকদের অনেক অডিয়েন্স যারা আছে আমাদের, অনেক আগ্রহ, অনেক জিজ্ঞাসা, অনেক আলোচনা, অনেক সমালোচনা। সো আজকে চেষ্টা করবো অনেক কিছু রিভিল করতে, অনেক কিছু জানতে। আচ্ছা, অবশ্যই। শুরুতে একটু জানতে চাই যে আমরা যেটা জানি আপনার রাজনীতিতে আসার পেছনে একটা ট্রান্সফরমেশন জার্নি রয়েছে। এখন যেমন আপনি একটা মডেস্ট লুকে থাকেন, একটা ভিন্ন, মানে আপনাকে দেখলে একটা ভিন্ন ধারা সবসময় প্রেজেন্ট হয়, বাট আগে আপনি হয়তো এমনটা ছিলেন না। মাঝখানে আপনি ফেসবুকে অনেকটা দিন হয়তো উপস্থিত ছিলেন না, তার আগে হয়তো আপনি অ্যাক্টিভিজম করতেন। সো এইভাবে রাজনীতিতে আসার গল্পটা, শুরুর গল্পটা একটু জানতে চাই। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এটা তো অনেক বড় আলাপ তো করার সুযোগ নাই মনে হয়। তারপরেও বলি যে আমি ইউনিভার্সিটিতে একদম যেদিন থেকে পড়াশুনো শুরু করেছি, একদম ইউনিভার্সিটির প্রথম দিন থেকে আমি রাজনীতির সাথে যুক্ত ছিলাম। সাংগঠনিক পলিটিক্স করেছি 1 বছর। তারপরে সেটা ছেড়ে দিয়ে আমি একেবারেই ফ্রিল্যান্সভাবে ইস্যুভিত্তিক আন্দোলন, যেটাকে চলতি ভাষায় বলে অ্যাক্টিভিজম, কিন্তু আমার কাছে সেটা খুবই পলিটিক্যালি ইম্পর্টেন্ট ছিল। তখন আমার কাছে মনে হতো আমি ন্যাশনালি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করছি, উইচ ইজ ট্রু আমি এখন যখন লুক ব্যাক করি। আর আমার ট্রান্সফরমেশন, আমি আসলে অ্যাগনস্টিক ছিলাম, যেটাকে আপনার মানে চলতি ভাষায় আবার বলতে হবে যেটাকে নাস্তিক বলে, কিন্তু আমি অ্যাগনস্টিক আর নাস্তিক এক জিনিস না। তো আমি মুসলিম পরিবারে বড় হয়েছি, বাট বিশ্বাসী যে বিষয়টা, বাট আমার অনেকগুলো মানে স্কুল অফ থটের মধ্যে আমার একটু যাতায়াত ছিল, এবং আমি দেখার চেষ্টা করছিলাম যে কোন স্কুল অফ থটটা, মানুষের একটা জার্নি থাকে না, যে একটা খুঁজে পাওয়ার ব্যাপার। ওই খুঁজে পাওয়াটার জন্য আমাকে অনেকগুলো স্কুল থটে আমার ঘুরতে হয়েছে। সো ওই অ্যাগনস্টিক ছিলাম আমি 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে এমন কিছু মানুষের কিছু আচরণে বা অ্যাকশনে আমার মধ্যে এক ধরনের বোধোদয় হয়েছে, এটা মিরাকেলই বলতে হবে। আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ, কারণ তাদের মাধ্যমে আমার এই ট্রান্সফরমেশন ঘটেছে। ট্রান্সফরমেশনের আগের লাইফ আর এখনকার যে কারেন্ট কনটেক্সট, দুইটার মধ্যে পার্থক্য কি খুঁজে পান? মানে বেটার কোনটা ছিল, এখনকারটা না আগেরটা? অবশ্যই এখনকারটা। আমি কোনোটাকেই তো, ওই আগের লাইফটাকেও আমি খুব ট্রেজার করি, কারণ আমি জানি যে আমার সালমান ফার্সির মতো এক ধরনের জীবন কেটেছে। আপনারা জানেন যে বিশিষ্ট একদম খুবই ইসলামের খুব গুরুত্বপূর্ণ একজন সাহাবী হচ্ছেন সালমান ফার্সি। ওনার যে লাইফ, ওনার পুরো লাইফটা কেটেছে বিভিন্ন স্কুল অফ থটে। উনি ঘুরে বেরিয়েছেন, এবং যখন উনি যেটা প্র্যাকটিস করেছেন, উনি খ্রিস্ট ধর্ম প্র্যাকটিস করার চেষ্টা করেছেন। উনি এমন কোনো স্কুল অফ থট নাই যেটা উনি প্র্যাকটিস করার চেষ্টা করেন নাই। উনি ইহুদি ধর্ম প্র্যাকটিস করার চেষ্টা করেছেন। সকল স্কুল অফ থটে তার এক ধরনের, মানে উনি যখন যেটা করেছেন পুরো মন সকল কিছু দিয়ে ওটা করেছেন, কিন্তু তার এক ধরনের ইয়ার্নিং ছিল, যে খুঁজে বের করার আকাঙ্ক্ষা। উনি শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেয়েছেন। আমারও সেই ধরনের একটা জার্নি আছে। আমি যেটা মনে করি যে আমার মানে একদম ইব্রাহিম আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহুর যে লাইফের খুব ছোট একদম খুব কিয়দংশ হইলো আমার এক্সপিরিয়েন্স করা, নিজের লাইফ দিয়ে এক্সপিরিয়েন্স করার একটা সুযোগ হয়েছে। সো আমার কাছে আগের লাইফটাও গুরুত্বপূর্ণ। ওটা ছিল আমার জার্নি, আমার পলিটিক্যাল জার্নি, আমার ইন্টেলেকচুয়াল জার্নি, পুরোটা। রিলিজিয়াস জার্নিটা ওইটাও ছিল, কিন্তু মোটা দাগে ছিল না আগে। এখন রিলিজিয়াস জার্নিটাও এটার সাথে যুক্ত হয়েছে, সেই সাথে পলিটিক্সকে দেখা, সোসাইটিকে দেখা। সো দুইটাই গুরুত্বপূর্ণ সমানভাবে। গ্রেট। আর পলিটিক্সের বাইরে ডু ইউ হ্যাভ এনি প্রফেশন? ও আচ্ছা, অবশ্যই প্রফেশন থাকা তো উচিত। আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা একটু বলে দেন, অনেকে এটা জানতে চায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার আগে ইডেনে 1 বছর পড়াশোনা করেছি। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2011-12 সেশনে আমি ভর্তি হই। কোন ডিপার্টমেন্টে? আমি চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগে ভর্তি হয়েছিলাম।
ভাস্কর্য বিভাগে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করি। ওটার সাথে কি কানেকশন আছে না সময় হয় না আর ওইটা কন্টিনিউ করার ওই প্র্যাকটিস? আমি আসলে একটু ফলো আপ করার চেষ্টা করি যে রিসেন্টলি আর্ট ওয়ার্ল্ডে কি কি ঘটছে এটা ফলো আপ করার চেষ্টা করি, কিন্তু আমার একজন বয়োজ্যেষ্ঠ আমার যে রাজনৈতিক কি বলবো আমি যাকে লুক আপ টু করি আর কি এক রকমের, কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, তার একটা মন্তব্য আছে যে আমি যখন নতুন ভাবে পলিটিক্স শুরু করলাম আবার, তখন উনি মন্তব্য বলছে যে শিল্প আর রাজনীতি একসাথে চলে না, শিল্পী যে তুমি এটা ভুলে যাও। কিন্তু ওনার কথা আমি সবই শুনি, কিন্তু এই কথাটা আমি শুনবো না, কারণ আমি এই কথাটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে মানে শিল্পীদের রাজনীতি, শিল্পীরা আসলে মেইন স্ট্রিমে এত দূর উঠে আসে না, ইউজুয়ালি তারা রিলাক্টেন্ট। আর বাইরের দেশে তো আমরা দেখি শিল্পীরা অনেক ভালো করে রাজনীতি। হ্যাঁ করে ইউজুয়ালি, আমাদের দেশের কন্টেক্সটটা, আমাদের দেশে সবকিছু খুবই পলিটিসাইজ, আপনি এমন কোনো পেশা নাই যেটা পলিটিক্সের বাইরে, এবং বিশেষত বাংলাদেশে এটা অনেক বড় একটা আলাপ দেওয়া যাবে, কিন্তু আমি মনে করি বাংলাদেশের শিল্পীদের রাজনীতি করাটা খুবই জরুরি, এবং আমি আসলে শিল্পকে ভুলে গিয়ে রাজনীতি করব না, এটা আমি মনস্থির করেছি। অরিজিনাল কফি, ক্রিমার আর সুগারের পারফেক্ট কম্বিনেশনে ফ্রেশ কফি 3-in-1। ফ্রেশ কফি 3-in-1, চুমুকেই মুডটা ওয়াও। এবার একটু এনসিপি প্রসঙ্গে আসি। আমরা দেখলাম রিসেন্ট যে আমাদের ইলেকশনটা হলো, এনসিপি জামাত ইসলামীর সাথে জোটে যাওয়ার কারণে বেশ কিছু প্রোগ্রেসিভ ফেজ, বিশেষ করে ফিমেলরা এনসিপি ছেড়ে দিল, এবং আপনারা এমন ফেজগুলো, আমি বলবো যে আপনারা এমন কিছু ফেজ ছিলেন যেটা দেখে আসলে এনসিপির একটা খুব ভালো ব্র্যান্ডিং হতো সাধারণ মানুষের কাছে। সবাই ছেড়ে গেল, আপনি ছাড়লেন না কেন? আপনি কি জামাতের সাথে অ্যালাইনমেন্টে থাকতে ইচ্ছুক? না, আমি তো একদমই ইচ্ছুক না। আমি আছি যে এই জোট থেকে এনসিপি কে বের করতে হবে, বাংলাদেশকে বাঁচাতে হবে, এনসিপি কে বাঁচাতে হবে। বোল্ড এটা আমি মনে করি যে এটা আমার উপরে, মানে আমার উপরে দায়িত্ব আমি মনে করি না। এই জিনিসটা হচ্ছে যে এটা একটা সোশ্যাল স্টেটের একটা নিড, মানুষের একটা নিড, এটা যে কাউকে করতে হবে। কেন আপনি মনে করেন এটা? প্রথমত বাংলাদেশে সবসময় মধ্যমপন্থার এক ধরনের মানে চাহিদা আছে। তো মধ্যমপন্থী যে রাজনৈতিক দলগুলো, যেমন বিএনপির এক ধরনের সেন্টার রাইট ক্যারেক্টার আছে, কিন্তু এই ক্যারেক্টারগুলো মানে ইভেন আওয়ামী লীগও কিন্তু সেন্টারেই ফাংশন করার বেশি চেষ্টা করেছে, যদিও সে সেন্টার লেফট একটা আইডিওলজি কে বেশি প্রিচ করেছে। তারপরও আমি বলবো যে ওদের যে মানে এইসব দলের দুর্নীতি এবং চাঁদাবাজি, তাদের যে দখলদারিত্ব এবং তাদের মানুষকে আদারাইজেশন করা, অপর করে দেখা, এইটা হচ্ছে সবচাইতে তাদের পার্টিকে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। তার মানে এই না নীতি আদর্শ বা পলিটিক্যাল পজিশন হিসেবে সেন্ট্রিস্ট পজিশনের আবেদন ফুরিয়ে গেছে, এটা থাকবেই। সো আমি মনে করি যে এরকম বিগ ইভেন্ট, আপরাইজিং এর মতো বিগ ইভেন্ট, মুক্তিযুদ্ধের মতো বিগ ইভেন্ট ছাড়া আরেকটা পলিটিক্যাল পার্টি, এটা খুব স্লিম চান্স। আমি এটা খুব কম দেখি, হতে পারলে ভালো। মানুষ খুব বেশি পলিটিসাইজ হইলেও আমাদের দেশেও নিজের থেকে পলিটিক্স করাটাকে রিস্কিও মনে করে। সো এটা আমাদের দেশের মানুষেরও অনেক কিছু পরিবর্তন করার ব্যাপার আছে। সো আমি মনে করি এনসিপির যে মধ্যমপন্থী যে কথাগুলো ছিল, এইটা ট্রু বাংলাদেশ এতদিন ধরে, যেগুলো গত 1.5 বছর ইলেকশন আগ পর্যন্ত এনসিপি বলেছে, এইটার একটা চাহিদা আছে, মাঠ পর্যায়ে এটার একটা চাহিদা আছে, মানুষের কাছে একটা চাহিদা আছে। এখনো তো মানুষ খুঁজেছে না যে কোন বিএনপিতেও ভোট দিতে চায় না, জামাতেও ভোট দিতে চায় না, এই আরেকটা অপশন যদি থাকতো। এটা কিন্তু এনসিপি কে সবাই এটা আশা করতো, এটাই আশা করতো। এনসিপি শেষমেশ গিয়ে আবারও সেই জামাতের সাথে অ্যালাইন করলো। মানে এই জিনিসটাই আমি মনে করি যে এই চাহিদাটা থেকে যাবে, এটা চলে যাবে না। এনসিপি তার রাজনৈতিক প্রয়োজন, এটা মানে যেভাবে ডিসিশন হয়েছে সেটা ব্যাখ্যা তো আপনারা শুনেছেন, এই ব্যাখ্যায় আমি আর যাব না। আমি মনে করি এখন এনসিপির অবশ্যই জামাত থেকে বেরিয়ে এসে তার স্বতন্ত্র সক্রিয় রাজনীতিতে প্রবেশ করা উচিত। এটা কি এখন উচিত না নির্বাচনের আগে উচিত ছিল, আপনি কি মনে করেন? আমি তো মনে করি যে স্বতন্ত্র ইলেকশন করাটাই এনসিপির জন্য ভালো হতো, এবং তার খুব ফিক্সড ভোট ব্যাংক প্রথম পর্যায়ে তৈরি হয়ে যেত, যেটা আমরা প্রত্যেক জেলা পর্যায়ে আমরা দেখতে পেতাম। কিন্তু অনেকে বলে যে এখন তো এনসিপি 6টা আসন মতন পেয়েছে, আরো বেশি পেত, অ্যালাইনমেন্টে না গেলে নাকি কয়টাও পেত না? না, আরো বেশি পেত এনসিপি। আমি তো জানি যে কারা এখানে মনোনয়নপত্র তুলেছিল, এবং সিরাজগঞ্জের একজন ছিল, উনি বিএনপি থেকে এসেছিলেন আমাদের এখানে ইলেকশন করার জন্য, মঞ্জুর কাদের। ওনাকে আমরা ইলেকশন করতে দিতে পারলাম না। আমি এটা মানে আপনাকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, এটা আমার বিশ্বাস, পলিটিশিয়ান হিসেবে কিছু বিশ্বাস থাকাও তো অবশ্যই। সো আমার বিশ্বাস এনসিপি এর চেয়ে বেশি আসন পেত, এবং শুধু তাই না, এনসিপি পুরো বাংলাদেশে তার একটা নির্দিষ্ট ভোট ব্যাংক দাঁড়িয়ে যেত, যেটা হয়তো সমর্থনযোগ্য
হয়তো গণতান্ত্রিকায়নের জন্য সমর্থনযোগ্য না যে কোনো দলের নির্দিষ্ট ভোট ব্যাংক, কিন্তু এটা যেহেতু প্র্যাকটিস আছে বাংলাদেশে, এটা এনসিপিরও হতো। এবং যেটা হয়েছে এনসিপির কারণে তো জামাতের ভোট বেড়েছে, জামাত এতগুলো আসন কখনোই পায়নি, ভবিষ্যতেও আর পাবে না। এনসিপির কারণে তার ভোট বেড়েছে, এনসিপির কারণে তার জনসমর্থন বেড়েছে। মানুষ মনে করছে যেহেতু বাচ্চারা আছে, ছেলেরা মেয়েরা আছে, তার মানে হয়তো এটা তারা ভালো বুঝেই আছে। কিন্তু জামাতের তো কোনো পলিটিক্যাল অ্যাকিউমেন্ট নাই এটাকে মানে এটাকে বাড়ানোর। এনসিপি বিরোধী দলের ক্যারেক্টার হিসেবেও আপনি দেখেন যে জামাত কনফিউজড, এনসিপি কিন্তু কনফিউজড ক্যারেক্টার না। তার এতক্ষণে মানে বিএনপি একদম শপথ গ্রহণ না করার মধ্য দিয়ে সব যা যা করলো প্রথম দিনই, এবং যেভাবে দলীয় প্রশাসক নিয়োগ হচ্ছে, এবং যেভাবে গণভোটকে নাকচ করে দিচ্ছে, এবং যেভাবে তারা মানে একের পর এক মানে মানুষের বিপক্ষের কাজ করতে শুরু করেছে, মানে সংস্কারের বিপক্ষের কাজ করতে শুরু করেছে। এনসিপি এতক্ষণে থাকার কথা মাঠে, এতক্ষণে তার মানে কিন্তু স্টিল আমরা তো এনসিপি কে দেখছি না মাঠে। এটাই আমি বলছি যে আমি যেটা ধারণা করছি যে জোট আপনি যখন করবেন এবং এটা যখন কন্টিনিউ করবেন, তখন কিন্তু জোটের একটা ঐকমত্যের ব্যাপার আছে। আমরা জামাতকে যে পরিমাণ কথা বলতে দেখেছি ইলেকশনের আগে, এখন তাদের কোনো কথাই নেই, বরঞ্চ তারা এক ধরনের আবার ওই যে সংস্কার কমিশনের পরে যখন সনদটা হলো, সনদে স্বাক্ষর করবে না বলে যখন আবার গিয়ে স্বাক্ষর করে আসলো, সিমিলার ঘটনা কিন্তু আমরা এইবার সংস্কার পরিষদের শপথ নেওয়ার সময় দেখলাম যে নিবে না, কিন্তু আবার গিয়ে নিল। সো এই যে মানে এক ধরনের দোদুল্যমানতা দ্বিচারিতা, এটা জামাতের ক্যারেক্টারের অংশ। কিন্তু এনসিপি এই ধরনের পার্টি না, আমি বারবার করে বলার চেষ্টা করছি যে এনসিপি এই ধরনের পার্টি না, আমি আমার পার্টির ভিতরেও এটা বোঝানোর চেষ্টা করছি। এবং আমি মনে করি যে একটা পার্টির মতদর্শী সংগ্রাম থাকে, ইউজুয়াল না বাংলাদেশে কাল্ট ফিগার তৈরি করার প্রবণতা বেশি, কিন্তু আমি মনে করি যে মতাদর্শী সংগ্রাম সহ পার্টিকে এটা ধারণ করতে পারতে হবে। যদিও বা এমন হয় যে আমার কারণে চাপ ফিল করছে এই মুহূর্তে, কিন্তু মোটা দাগে যদি বাংলাদেশের পলিটিক্সটাকে আপনি দেখেন, তাহলে দেখবেন যে এই ধরনের মানে এনসিপি যেটা প্রিচ করেছে সেই ধরনের একটা পার্টি কিন্তু তার হওয়ার যৌক্তিকতা আছে সামনে। আপু এটা কিন্তু অনেক বোল্ড। দেখেন, আপনি আপনার পার্টিতে থেকে একটা ডেজিগনেশন হোল্ড করে আপনি জিনিসটাকে অপস করছেন, এবং আমরা কিন্তু দেখছি আপনার দলের অন্য যারা টপ হেড আছে, ইভেন রিসেন্টলি শহীদ মিনারে আমরা নাহিদ ইসলামকে ফুল দিতেও দেখেছি জামাত আমিরের সাথে, এবং এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে যেই নাহিদ শহীদ মিনারে দাঁড়িয়ে এক দফার ঘোষণা দিল, সে এখন জামাতের সাথে ফুল দিতে যায়। তো আপনার দলের সাথে এটা আপনার একটা কনফ্লিক্ট তৈরি করে না, বা তারা কি এই ব্যাপারটা আপনার জানে কিনা? আপনি তো যেহেতু এই মতাদর্শটা আপনি আমার এখানে এসে বলছেন, তারাও কি জানে কিনা যে আপনি এটা বলেন? অবশ্যই জানে, এবং এটা ইলেকশনের আগেই মানে টোটাল রাজনৈতিক বিষয়াদি, এবং আমরা যে এটা ওপেনলি বলবো, আমরা 6 জন যখন গিয়েছিলাম আমরা আমাদের আহ্বায়ককে জানিয়েছিলাম, এবং আমরা ওই মিটিংয়েই আমরা কিন্তু বলেছি যে আমরা যারা দলে থাকবো তারা জামাতের সাথে এই যে জোট, এটা যে কত ক্ষতিকর এটার ব্যাপারে আমরা পাবলিকলি ভয়েস রেজ করবো। এনসিপির ভিতরে থেকে আমরা এটা করবো, এটা আমরা বলেছি। সো এটা মানে এমন না যে দলের কেউ জানেন না। তারা তখন এটার ব্যাপারে কোনো মানে ডিফারেন্ট রিল্যাক্টেন্সই দেখেছি আমি, যে হোয়াটএভার, সমস্যা নেই। সো এটা তারা ডিল করতে পারবেন বলে মনে করেছেন। আমার কাছে মনে হয় যে মানে জামাত তো আসলে বিরোধী দলের ক্যারেক্টারের জন্য সুইটেবল না। তারা কখনোই জানে না যে কি করতে হবে। এই মুহূর্তে দেখেন আমাদের এনসিপির 24 দফার ইশতেহারে প্রথম দফা হচ্ছে গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুত করা, দ্বিতীয় দফা হচ্ছে সেকেন্ড রিপাবলিক। আমার পার্টি যা যা বলেছে মানে এই সনদ সংস্কার নিয়ে, আপনি দেখেন পই পই করে সব ফলে যাচ্ছে। অরিজিনাল কফি, ক্রিমার আর সুগারের পারফেক্ট কম্বিনেশনে ফ্রেশ কফি 3-in-1। ফ্রেশ কফি 3-in-1, চুমুকেই মুডটা ওয়াও। বিএনপি সংস্কার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এবং তারা মানে পুরো যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে এখন নালিফাইড মানে এক ধরনের নাকচ করে দিয়েছেনি। গণভোটকেও তারা মানে দৃশ্যত কার্যকর করছেন না, এবং তারা শপথ গ্রহণ করলেন না। কিসের ভয়, কিসের আতঙ্ক, এটা কিন্তু ব্যাখ্যাও করছেন না। সো আমরা যে বলেছিলাম যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই একমাত্র আপনি এটা সলভ করতে পারবেন, এটা কিন্তু একদম ফলে যাচ্ছে। একটা বিরোধী দলের জন্য এটা কিন্তু বিশাল বড় ম্যান্ডেট।
এনসিপি আমি যেটা মনে করি যে ওই যে 11 দলীয় ঐক্য জোটের মধ্যে এক দল কি চাচ্ছে আরেক দল কি চাচ্ছে এটার যে বোঝাপড়া, এটার মধ্য থেকে কিন্তু এনসিপি তার পলিটিক্যাল যে সম্ভাবনা সেটা হারাতে বসেছে। এবং আমার কাছে মনে হয় যে যদি যে আমরা যে সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি, গণপরিষদ, এখন এই আলাপগুলো করার সবচেয়ে উর্বর সময়। কারণ বিএনপি একদম তাই করেছে যা যা আমরা প্রেডিক্ট করেছিলাম, আমরা যা মানে স্টপ করার জন্য আমরা প্রস্তাবনা রেডি করেছিলাম, সেই কাজগুলোই কিন্তু এখন হচ্ছে। তো একটা বিরোধী দলের জন্য এর চেয়ে ভালো ফিল্ড আর কি হতে পারে। এবং বিরোধী দলের পলিটিক্সটা আপনি তো আমাদের মানে নেতাদেরকে চেনেন, তাদের টকশো প্রেজেন্স, ইভেন জোট করার পরেও মানে তাদের টকশো প্রেজেন্স, তাদের যে কথাবার্তা, আপনি জামাতের কয়জনকে এরকম পাবেন? কেউ নাই ওনাদের আর্গুমেন্ট তৈরি করার মতো। আমাদের এখানে আর্গুমেন্ট তৈরি করার মতো নেতারা আছেন এবং পজিশন নেওয়ার মতো নেতারা আছেন, সাহসী নেতারা আছেন। আমি মনে করি যে এনসিপির সাথে জামাতের এটা একেবারেই কোনো মানানসই না। মানে এনসিপির নেতৃত্ব যদি হতো তাহলেও একটা বিষয় হতো, জামাত কোনোভাবেই নেতৃত্ব দেওয়ার মতো কোনো দল না। এনসিপি কে এই বিপদ থেকে কি আপনি নিয়ারেস্ট ফিউচারে উদ্ধার করতে পারবেন, জোট থেকে বের করে আনতে পারবেন, কি মনে হয়? ইনশাল্লাহ আমি আশা করি, আই হোপ সো। কারণ আমাকে এটা করতে হবে, এটা আমার কাজ। আর আমার কাজ যদি আমি ফেলিওর হতে পারি, আল্লাহ আমাকে সাহায্য সহযোগিতা করবে অবশ্যই, আমি আশা করি। কিন্তু এটা ফেলিওর তো হতেই পারে। সেক্ষেত্রে কি হবে সেটা আরেক হলে আমি এটি জিজ্ঞেস করতে চাই, হলে কি পদত্যাগ করবেন কিনা, বা নতুন কোন দল আবার গিয়ে আপনার যে এজেন্ডা সেটা অনুযায়ী করবেন? দেখেন, আমি মনে করি এই দলটা আমি একজন যে গড়ে তোলার পিছনে অনেক শ্রম দিয়েছি। অবশ্যই এখানে অনেক মানুষের রক্ত ঘাম আছে এবং অনেক অনেক বিনিদ্র রাত্রি আছে। সো আমি এত সহজে একটা সম্ভাবনাকে মানে ধূলিসাৎ হতে দিতে পারি না চোখের সামনে। আর একটা পদত্যাগের বিষয়টা যেটা করা হয়, আপনি জানেন যে একটা কর্পোরেট কোম্পানিতে যখন কাউকে পদত্যাগ মানে জোরপূর্বক রিজাইনের একটা ব্যাপার আছে। সো এই বিষয়টা আমি চাই না যে হতে পারে জোরপূর্বক রিজাইন, এই ব্যাপারে এখন আমি কমেন্ট করব না। এটা দেখেন, আমি মানে অনেক কিছু আছে যেগুলো ইতিহাস লিখে রাখবে, এগুলো ইতিহাসের খাতায় লেখা হবে, অনেক কিছু ইতিহাস ফয়সালা করবে। এগুলা আমি অ্যাজ এ পলিটিশিয়ান, যেহেতু আমি একজন ক্রীড়ানকও এর মধ্যে, এটা আমার কাছে না সলভ করার জন্য পুরোটা, এটা অনেকটাই হিস্ট্রি উইল অ্যাবজলভ মি। আপু, রিসেন্টলি আমাদের রাষ্ট্রপতি একটা সাক্ষাৎকার দিয়েছেন। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে এই 1.5 বছর প্লাস জার্নিটা এবং তাকে প্রধান উপদেষ্টা হিসেবে প্রতিষ্ঠিত করা, এই পুরো ব্যাপারটাকে কিভাবে দেখেন যদি একটু সংক্ষেপে বলতেন? মোটা দাগে আমি কিছু জিনিস যেমন আমি একটু উল্লেখ করি, যেমন এলডিসি গ্র্যাজুয়েশনের ব্যাপারটা যেটা বাংলাদেশের জন্য সমস্যাজনক, এই সমস্যাজনক বিষয়টা কি ইন্টারিম গভর্নমেন্ট জানতেন না? আমি জানা মতে একাধিক অসংখ্য প্ল্যাটফর্ম, যারা সিভিল সোসাইটি সহ অনেক প্ল্যাটফর্ম বারবার বলেছে যে চিঠি পাঠিয়ে এলডিসি থেকে উত্তরণের জন্য আমাদেরকে পিছিয়ে দেওয়া হোক, আমরা এলডিসিতে থাকতে চাই। এই বিষয়টা যে গুরুত্বপূর্ণ ছিল, 1.5 বছর এটাকে লেট করার কোনো কারণ ছিল না। মানে এই নতুন গভর্নমেন্ট আসার পরে দেখেন, আমি বিএনপি বলে বা অপোজিশন বলে যে প্রশংসা করব না তাই না, এটা প্রশংসা না হলেও যেটা যুগোপযোগী উদ্যোগ ছিল, সময় উপযোগী উদ্যোগ ছিল, এটা আমাকে বলতেই হবে। প্রথম দিনই ওনারা এলডিসি গ্র্যাজুয়েশন থেকে বেরোয়ার মানে অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, এইটা খুবই ভালো উদ্যোগ। এই বিষয়গুলোতে তাদেরকে আসলে এই যে যেখানেই আসলে ফরেন পলিসির ইস্যু, ইভেন রেসিপ্রোকাল অ্যাক্ট যেটা নিয়ে খুব কথা হচ্ছে, ট্যারিফ যেটা যুক্তরাষ্ট্রের, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন যে আমেরিকান সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছে। এটা কিন্তু আমরা একদম তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমরা বেঁচে গেলাম এক রকমের। এটা যদি না হতো তাহলে আমরা একটা খুবই ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তাম, যেই ধরনের এই চুক্তিপত্রে যেই ধরনের কথা উঠে এসেছে আমেরিকার সাথে সম্পর্কের ব্যাপারে। সো এই যে কিছু ব্যাপার আছে যেসব ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের অ্যাকশনগুলো কেন বেশিরভাগই ফরেন পলিসি কেন্দ্রিক। আমরা তো আসলে এক ধরনের আধিপত্য থেকে আরেক ধরনের আধিপত্যে পা দিতে চাই না, আমি তো কড়াই থেকে উনুনে ঝাঁপ দিতে চাই না। ওভারঅল এই যে স্টেবিলিটি রাখা, এটা তো ধরেন একটা নেগোশিয়েটেড পার্ট, আপনার সাথে ঠিকভাবে ডিল করতে পারা। এটা যদি করতে না পারে তাহলে তো আর স্থিতি অবস্থা থাকতো না। সো নেগোশিয়েটটা ভালোই করতে পারছে, সকল স্টেক হোল্ডারদের সাথে মিনিমাইজ করে ম্যাক্সিমাইজ করে যেভাবে পারছে এটা করছে, একটা সেটেলমেন্ট ছিল। বাট এই সেটেলমেন্টের মানে বেনিফিশিয়ারি শেষ পর্যন্ত যারা হলো, এইটা ম্যাক্সিমামটাই পুরনো বেনিফিশিয়ারিরাই। নতুন কোনো ক্লাস, নতুন কোনো মানে মানুষ এটা দ্বারা উপকৃত হলো না। তরুণ জনগোষ্ঠীর উপকার যেটা হয়েছে সেটা আসলে অ্যাপ্রাইজিং থেকে উচ্চারিত, এটা ঠিক ইন্টারিম গভর্নমেন্টের কারণে উচ্চারিত আমি সেটা দেখি নাই আর কি। আরো বিস্তারিত বলা যাবে, আমি সংক্ষেপে বললাম কয়েকটা জিনিস আর কি। এখন তো আপু ধরেন বিএনপি পাওয়ারে আসার পরে আমরা রিসেন্টলি দেখছি বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের নেতারা মুক্তি পাচ্ছে,
আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে এবং এরকম একটা বাতাসে গুঞ্জন ছড়িয়েছে যে আওয়ামী লীগ হয়তো বিএনপি আওয়ামী লীগের ফেরত আসার পথ সুগম করে দিচ্ছে। আওয়ামী লীগ যদি ধরেন কোনো কারণে ফেরত আসে, আপনি কি আসলে এখন প্রেডিকশনটা করছেন কিনা যে আওয়ামী লীগ আবার ফেরত আসবে? মানে এইটা তো জুজুর ভয় আমি পাই না। মানে একটা, আর আমি ওই ধরনের পলিটিশিয়ান না যে বারবার ও আসতেছে অমুক একটা ভয়, ইসলামিস্টরা চলে আসবে এমন ভয়, আর হচ্ছে মানে আওয়ামী লীগ চলে আসতেছে এমন ভয়। ভয় থেকে তো এটা ডিল করা যাবে না। প্রথমত হচ্ছে আওয়ামী লীগের যারা বিদেশে, তারা তো পলায়ন করেছে, তারা তো এই দেশে তাদের শাস্তিযোগ্য অপরাধ তারা করে ওখানে পলায়ন পর অবস্থায় আছে, তাদেরকে নিয়ে আসার দায়িত্ব। এটা তো আসলে 17 তারিখ থেকে আজকে পর্যন্ত ন্যূনতম মাত্রায়ও কিন্তু এটা আমরা মানে উদ্যোগ দেখতে পেলাম না। কথা শুনেছি, স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলেছেন যে আওয়ামী লীগের সকলে বিচার করতে হবে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এটা বলেছেন। কিন্তু যে যথাযথ উদ্যোগের ব্যাপার, বরঞ্চ আমরা কিন্তু দেখলাম ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর উনি পরিবর্তন হয়ে গেলেন। পরিবর্তন হতে পারে, এই যে পরিবর্তনটা করলেন সেখান থেকে গুণগত উপকার আমরা পাবো কিনা সেই নতুন চিফ প্রসিকিউটর কোনো বক্তব্য নাই আমাদের কাছে। সো সবকিছু দেখে আপনি যদি অ্যাড করেন, খুব ফ্রিকুয়েন্টলি অনেকগুলো কাজ ঘটতেছে। আওয়ামী লীগের অফিস খুলতেছে, চিফ প্রসিকিউটর যিনি আগের জন খুব নন্দিত ছিলেন উনি পরিবর্তন হয়ে যাচ্ছেন, তারপরে আবার বিভিন্ন ধরনের আওয়ামী লীগের নেতারা নানান ধরনের বক্তব্য দেওয়া শুরু করছেন, এবং প্রেসিডেন্ট চুপ্পুকে আমরা পায়ের উপর পা তুলে খুব রিল্যাক্স ভঙ্গিতে কালের কণ্ঠতে ইন্টারভিউ দিতে দেখছি। শুধু তাই না, ইন্টারভিউ যিনি নিয়েছেন তিনিও একজন প্রশ্নবিদ্ধ সাংবাদিকই। অরিজিনাল কফি, ক্রিমার আর সুগারের পারফেক্ট কম্বিনেশনে ফ্রেশ কফি 3-in-1। ফ্রেশ কফি 3-in-1, চুমুকেই মুডটা ওয়াও। এই যে ঘটনাগুলো যখন আপনি একসাথে পুরোটা দেখেন তখন কিন্তু একটা মানে আশঙ্কা তৈরি করে, তাহলে প্ল্যানটা কি। এবং বিএনপির কাছ থেকে কিন্তু আমরা পরিকল্পনা পরিষ্কার হতে পারছি না। সো সেই জায়গা থেকে মানে এই আওয়ামী লীগের যারা নেতা এবং যারা কর্মী, যাদেরকে ভুলভাবে মামলা দেওয়া হয়েছে সেগুলোকে ঠিকঠাক করে দ্রুততম সময়ে যদি এই বিচার কার্যগুলো করা হয়, এবং বিএনপিকে অবশ্যই একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে, যেটা ইন্টারিম গভর্নমেন্টে, এটা আমার একটা আফসোস যে প্রধান উপদেষ্টা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেন নাই। এটা তার একদম ডে ওয়ানে ফার্স্ট কাজ ছিল, সো এটা উনি করেন নাই, এইটা বিএনপিরও কাজ। সো ধরেন যদি আওয়ামী লীগ ফেরত আসে, হোয়াট উইল বি দ্য কনসিকুয়েন্স? আমি ধরে নিলাম একটা রিফাইন্ড আওয়ামী লীগ ফেরত আসলো উইদাউট শেখ হাসিনা, উইদাউট মানে অ্যাপোলোজাইজিং, ধরেন অ্যাপোলজাইজ করেই ফেরত আসলো। না, অ্যাপোলোজাইজ করলে একরকম, অ্যাপোলোজাইজ না করলে আরেক রকম। অ্যাপোলোজাইজ করা মানে সে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া। আমাদেরকে বুঝতে হবে ক্ষমা প্রার্থনা করা এবং ক্ষমা করা উভয়ই গণতন্ত্রের জন্য অনেক বেশি উপকারী এবং দরকারি, আমাদের জন্য দরকার। সো যদি আওয়ামী লীগ ক্ষমা প্রার্থনা করে তাহলে সে গণতান্ত্রিক প্রসেসের মধ্যে ঢুকলো। জামাত যেমন ক্ষমা প্রার্থনা করে নাই, সেটার দায় কিন্তু আমাদেরকে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে। ক্ষমা প্রার্থনা করে নাই, নানান ধরনের বক্তব্য দেয়, এবং এই বক্তব্যগুলোর কোনো অর্থ করে না। এবং দুইটা গণহত্যাকারী দলকে বাংলাদেশে নিয়ে ফাংশন করা, এটা বাংলাদেশের জন্য অনেক বেশি বার্ডেন হয়ে যাবে। সো উভয় দলকেই মানে আমি মনে করি যে আওয়ামী লীগ যদি ক্ষমা প্রার্থনা করে, সেইটা দ্যাট গিভস মানে ওপেন্স দ্য ডোর ফর জামাত অলসো, এবং তাকেও তখন ক্ষমা প্রার্থনা করতে হবে। আপনি চিন্তা করেন যে সবগুলো দল যদি তার প্রাক্তন ভূমিকার জন্য এবং তার পদক্ষেপের জন্য, তার খুনের জন্য ক্ষমা প্রার্থনা স্পষ্টভাবে করে, তাহলে আমরা একটা কত সুন্দর গণতন্ত্রের দিকে এগোতে পারি। তাছাড়া সকল ধরনের গণতন্ত্রের বুলি তো একটা মানে ফাঁকা আওয়াজ মাত্র, এখানে পুনর্বাসন আকারে, রিহ্যাব সেন্টার আকারে দেখা যাবে না। এটাকে তাদেরকে অবশ্যই মানে রিকনসাইল এবং তাদেরকে অ্যাপোলোজাইজ করতে হবে। পলিটিক্স নিয়ে অনেক কথা বললাম, এখন একটা ইউটার্ন নেই, একটু রিল্যাক্স আলাপে ঢুকি। পলিটিক্স নিয়ে কথা বলেন না, পলিটিক্স নিয়ে তো আপনি অনেক কথা বলেন, সবাই সেটা দেখেও, বাট একটু যারা অনেকে আছে না যে এটা যদি একটু জানতে পারতাম সামান্তার। আচ্ছা বলেন। এই যে এত সুন্দর স্ট্রাগল ক্যারিয়ার, পলিটিক্যাল ক্যারিয়ার, আমি জানি একটা মেয়ে হিসেবে বাংলাদেশি কনটেক্সটে এত কিছু পার করে পলিটিক্সে কন্টিনিউ করা ভয়ানক। এই ভয়ানক যাত্রার পেছনে ইন্সপিরেশন কার, সেই বিশেষ মানুষটাকে? বিশেষ মানুষ অনেকে, এটা তো ক্লিশে ভাববেন না, অনেকেরটা আমরা জানতে চাচ্ছি না, একদম ঘরের যে বিশেষ মানুষ তার ব্যাপারে জানতে চাচ্ছি। ও এইটা তো এরকম না। আমার বিশেষ মানে আমি যার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবা, মানে এইটা হচ্ছে সবসময় আমি তার মানে থট প্রসেসটা মাথায় রাখার চেষ্টা করি। আর বাকিটা আপনি যেটা প্রশ্ন করছেন যে আমার পরিবার তো অনেক সাপোর্টিভ, এটা আনইমাজিনেবল, কিন্তু এটা সত্যিই স্বীকার করতে হবে। আমার হাজবেন্ড, আমার 2 ননদ, আমার নিজের ফ্যামিলি, আব্বা আম্মা, ওনারা সবাই খুবই সাপোর্টিভ। আমার শ্বশুর শাশুড়ি
মানে ওনারা যদি একবার বলেন যে তুমি মেয়ে মানুষ, তুমি এত বাইরে ঘুরতেছো কেন, তাইলেই তো আমার পলিটিক্স করা হবে না। কিন্তু এটা তো দূরের কথা, তারা এত বেশি সাপোর্ট দেন, কখনোই কোশ্চেন করেন না যে আমি মানে কি করছি বা পরিকল্পনা কি। এই যে ইলেকশন করলাম না, একটা চাপ আসার কথা না যে এত পরিশ্রম করলে ইলেকশন করলাম না কেন, নেভার, এটা কখনোই কোশ্চেন করেন না। তারা একটা ভরসা রাখেন আমার উপর। ইলেকশন যেহেতু করেন না, তাহলে এই প্রশ্নটা একটু করি, সামনে কি সংরক্ষিত নারী আসনে আমরা আপনাকে সংসদে দেখতে পারি? কোনো সম্ভাবনা আছে এনসিপির পক্ষ থেকে? কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই? সম্ভাবনা নাই, কারণ আমি এটা ইলেকশনের আগেই যখন জোট গঠন হয়েছে তখন উচ্চকক্ষ, সংরক্ষিত এবং মানে ইলেকশন করা সকল কিছু থেকে নিজেকে প্রত্যাহার করেছে এবং আমি বলেছি এই জোট গঠনের প্রতিবাদ স্বরূপ আমি এটা করলাম। এবং আমি মনে করি না যে মানে যেটা কোশ্চেন আসবে যে আপনি তো ইলেকশন করেন নাই, আপনি জোটের বিরোধিতা করছেন, আবার এখন সংরক্ষিততে জামাতের ভোট নিয়েই যাচ্ছেন, আমি কখনোই এই চান্স দিব না জামাতকে, নেভার। আচ্ছা, একটা মজার কোশ্চেন করি। ধরেন এনসিপি থেকে এর আগে যেসব ফিমেল ফিগারদেরকে আমরা বের হয়ে যেতে দেখেছি, আপনি সহ, ধরেন সবগুলো মেয়ে মিলে একটা অল গার্লস পলিটিক্যাল পার্টি যদি খোলা যায়, সেটার নাম কি দিবেন আপনারা? না, এটা আগেও একটা আলাপে, ওই যে টিবিএস এর একটা আলাপেও এটা এসছিল। কারণ এখানে যারা এসছে এনসিপির যারা নারীরা, এরা বিশেষ, আমি বলবো এরা বিশেষ, এবং তাদের প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। যারা চলে গেছেন তারা আছেন সবার প্রতি। এবং তবে একটা অল ওমেন পলিটিক্যাল পার্টি ইটস এ বিগ টাফ জব, এবং তার জন্য এবং এটা যদি আসলে সাকসেসফুল না করা যায়, এটার জন্য আপনার ইন্টারন্যাশনাল, ন্যাশনাল এবং পলিটিক্যাল পার্টিগুলো যেই ধরনের প্রেশার ক্রিয়েট করবে, ইউ ক্যানট ইমাজিন। মানে শুধুমাত্র আমরা নারীরা দলে ফাংশন করতে চাই, এই জন্য আমাদেরকে যে পরিমাণ প্রেশার ক্রিয়েট করে মানে সিস্টেম্যাটিক মবিলাইজেশনের মাধ্যমে পিছিয়ে রাখা হয়, ওইটা আরো বেশি হবে। তবে আমি এটা চাই যে আমার কোনো এক বড় আপা যার শুভ্র মানে চুল দেখে আমরা মুগ্ধ হয়ে তার সাথে মানে তার অভিজ্ঞতার ঝুলি শেয়ার করে তার সাথে কাজ করতে পারবো, এরকম একজন মানুষ যদি এটার ইনিশিয়েটিভ নেন, আমি খুবই খুশি হব। আপনি কেন নেবেন ইনিশিয়েটিভ ইন ফিউচারে? এখন না, ফিউচারে? আমি এই পলিটিক্যাল ফিল্ডটা আরো দেখতে চাই। আচ্ছা, শিখতে চাই। আমি আরো শিখতে চাই। আমি চাই যে ওই উদ্যোগটা এমন একজন মানুষ নেক, যে মানুষ যে বা একটা ফোরাম নেই, যেই ফোরামটা আসলে বাংলাদেশের সকল নারীকে ধারণ করতে পারবে। কারণ পলিটিক্সটা যেমন পোলারাইজড, আমাদের নারীদেরকেও কিন্তু পোলারাইজড করে রাখা হয়েছে। সেটা তাদের স্বার্থেই, কারণ নারীদের ভোট ব্যাংকটা তো তাদের বিভিন্ন সময় ব্যবহার করতে হয়। সো আমি মনে করি এখান থেকে মুক্ত করার জন্য অবশ্যই আমাদের একটা উমেন পলিটিক্যাল পার্টির দিকে যাওয়া উচিত। তবে আমি এটাকে টার্গেট করি, আমি যেটা ইমাজিন করি যে এটা আমাদের 52% উইমেন, প্রত্যেকটা মেয়ে ওই পার্টির সক্রিয় সদস্য থাকবে, এবং মানে একদম বাই ডিফল্ট জন্মের পরপরই। তাহলে তো পাওয়ারে চলে যাবে। এটা তো পাওয়ারে চলে যাবে, পাওয়ারে গেলে তো কোনো সমস্যা না, 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 কোনো সমস্যা না, অফ কোর্স। এখন আমার কথাটা হচ্ছে যে এইটা তো কঠিন, কারণ আপনি এতগুলো সেক্ট কে আলাদা আলাদা করে কনভিন্স করা এবং তাদেরকে আসলে পলিটিক্যালি ইনভলভ রাখা। এই পলিটিক্যাল পার্টিটা যদি এমন হয় যে অন্যান্য পলিটিক্যাল পার্টির ওখানেও নারীরা থাকবে এই পার্টির সদস্য থাকা অবস্থায়, এবং তারা নেগোশিয়েট করতে বাধ্য করবে। এখন মেয়েদের সাথে নারীদের সাথে কেউ নেগোশিয়েট করে না। রুমিন আপাকে তো দল ছেড়ে বেরিয়ে যেতে হলো, তাই না? নারীদের সাথে কেউ নেগোশিয়েট করে না। যেমন ধরেন মানে আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ওনার যদি আপনি পলিটিক্যাল লাইফ শুনেন, এটা মানে অত্যন্ত কষ্টের। উনি এখন সিসিইউতে আছেন। একটা মেজর পলিটিক্যাল একটা পত্রিকা কি সেটা লিড নিউজ করতে পেরেছে? দে হ্যাভ ফেইলড। ওই যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড না থাকলে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না থাকলে সেই মানুষটার আসলে কি অবস্থা হয়। মানে মানে সেলিমা রহমানকে আমরা কেন মানে একটা ইম্পর্টেন্স দিতে পারলাম না? মেয়েরা আসলে, নারীরা আসলে কত দূর পর্যন্ত যেতে পারে এটা লিমিট করে দেয় পুরুষরা। এবং একটা কিছু পার্টি তো বলেই যে কখনোই পারবে না নারী নেতৃত্বে আসতে, সেটা অন্য আলাপ। তার মানে এন্ড অফ দ্য ডিসকাশন, এখন আমরা উই ডু লিভ ইন আ মেন্স ওয়ার্ল্ড। উই ডু লিভ ইন এ, মানে এটা বর্বরতা বলবো। বলা হয় যে নারীরা পলিটিক্সটা বোঝে না। কি এমন পলিটিক্স বুঝতে বলে আমি তাও বুঝি না। পাওয়ার পলিটিক্সই তো, আপনি তো 200 ম্যান পালতেছেন, গুন্ডা বদমাস পালতেছেন, এই পলিটিক্সটাই কি বুঝতে বলতেছেন আমাদের? আমি তো তার চেয়ে বেশি, আমি দাবি করবো যে এইসব পলিটিশিয়ানদের চেয়ে আমি অনেক ভালো বুঝি। সো এইটাতে পারদর্শী হতে বলেন কেন নারীদের? এটা তো হয় না। তো নারীরা এর চেয়ে বেশি ভালো কিছু পারবে। হোপ ফর দ্য বেস্ট। অলমোস্ট এন্ড অফ দ্য ডিসকাশন। লাস্ট একটা সিগনেচার মজার কোশ্চেন, সেটা আমি সব গেস্টকেই করি। 4টা রিয়াক্ট আপনার জন্য: লাভ রিয়াক্ট, কেয়ার রিয়াক্ট, অ্যাংরি রিয়াক্ট, হাহা রিয়াক্ট।
এনসিপির 4 জনকে 4টা রিয়েক্ট দিতে হবে। আল্লাহ, সবাই লাভ রিয়াক্ট। না 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 না, না, এটা সেফ প্লে, এটা করা যাবে না। আপনি এনসিপির 4 জনকে 4টা রিয়েক্ট দিবেন, এনসিপির বাইরে কেউ না। সো লাভ রিয়েক্ট, নাহিদা সরোয়ার নিভা, কেয়ার রিয়েক্ট, নাহিদ ইসলাম, হা রিয়েক্ট, নাসিরুদ্দিন পাটোয়ারি। আচ্ছা, আর অ্যাংরি রিয়েক্ট? অ্যাংরি রিয়াক্ট আক্তার হোসেন। কেন অ্যাংরি, কেন এটা? ওর প্রতি আমার অনেক এক্সপেকটেশন এই জন্য। এবং আরেকজনের নাম বলতেই হবে, নাহিদা সরোয়ার নিভা। ওনাকে আপনারা খুব বেশি দেখেন না, হ্যাঁ, শি ইজ আ জেম, আচ্ছা, শি ইজ আ জেম। এবং ওনাকে দেখা যায় না, উনি পর্দার আড়ালের মানুষ এবং উনি বেরোতে চাচ্ছেন না। আপনারা যদি টেনে টুনে ওনাকে বের করেন, উনি বেরোবেন। থ্যাংক ইউ সো মাচ আপু, খুবই ভালো একটা ডিসকাশন গেল শর্ট টাইমে। আসার জন্য অনেক ধন্যবাদ, আপনার জন্য বেস্ট উইশেস, আপনি সবসময় এরকমই থাকেন। থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্স, আমাদের সাথে থাকার জন্য। এভাবে আমাদের এপিসোড আসতে থাকবে, নতুন নতুন গেস্ট আসতে থাকবে, আপনাদের কথা আমরা শুনতে থাকবো। টিল দেন স্টে টিউন নাগরিক প্রতিদিন আর ইয়ত ম্যান্ডেট। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আজকের মতো সাইন আউট করছি।